এই বিচার নিয়ে এবং আজকের এই রায় নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই, জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের কথা শুনছেন এবং আজকের এই বাস্তবতায় অনেক বেশি কঠিন কথাগুলো শুনতে যারা বসছেন বা যারা অপেক্ষা করছেন, আমি তাদেরকে সালাম জানাই সারা দেশ এবং বিদেশ। আসসালামু আলাইকুম। দেখেন, রাজনৈতিক যে প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটা আমরা সবাই জানি কি প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে চাই না। এটা আমার দল দিছে বা দিবে, সেটা তাদের মতো করে তারা দিছে। আমি দলের বাইরে কোনো কথা বলবো না, দলের বাইরেও না। আমি দলের কথার সাথে আমি ডিফার করব না। কিন্তু আমার কথা হলো যে যেখানে বিচারটা হল সেটা হলো একটা ট্রাইব্যুনাল। আমি প্রথম থেকে বলতেছি এই ট্রাইব্যুনালটা সৃষ্টি হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার, যারা 1971 সনে আমার 30 লক্ষ লোককে হত্যায় সহযোগিতা করেছিল, আমার মা বোনের ইজ্জত ধ্বংস করেছিল, শিশু হত্যা, নারী হত্যা করেছিল, যারা আমার দেশের সমস্ত বুদ্ধিজীবীকে হত্যা করে সমস্ত মস্তিষ্ক শূন্য করে দিয়েছিল। ওইটা এর চেয়ে জঘন্যতম ব্যাপার পৃথিবীতে কোনোদিন রাজনৈতিক কারণে ঘটছে এইরকম খুব বেশি ইতিহাস পাওয়া যায় নাই, যেটা জামাত ইসলাম বা আল বদর রাজাকার আল শামসরা ঘটাইছিল। সেই গণহত্যার বিচার করার জন্য এবং গণবিরোধী আল বদর রাজাকার আল শামস মানবতা বিরোধী তাদের বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য সেই কোর্টটা হয়েছিল। সেই কোর্টে আজকের 5ই আগস্টের আন্দোলনের অপরাধীদের বিচার করা বা অপরাধী বিচারে প্রতিষ্ঠিত হইলে সেই সব অপরাধীরা তো বিচারের আগে অপরাধী নয়, আরেকটা স্পেশাল ট্রাইব্যুনাল হইতে পারতো, এই কোর্টটা না। এটা একটা ভুল কোর্টে বিচার হয়েছে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম, আমি চ্যালেঞ্জ করলাম, ফাঁসি হয়েছে না যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে বিচার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে আমি বলবো না। যে কোর্টে বিচার হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে প্রসিডিউরটা সেটা ভুল হয়েছে বলে আমি মনে করি। কাজে এমন একদিন আসবে, আপনাকে আমি বলি যে হঠাৎ যখন দেখা যাবে যে পরিবেশ গণতান্ত্রিক হয়েছে, যে কোনো লোক একটা রিট করে দিবে, যে কোনো আইনজীবী একটা রিট করবে, যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টেও হাজির হইতে হবে না। সেই রিটে তারা জানতে চাবে যে 2024 সনে 5ই আগস্টের যারা বিরুদ্ধ শক্তি, যারা পালায় গেছিল, শেখ হাসিনা সহ যারা, তাদের বিচার করার জন্য যে কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোর্টটা সঠিক ছিল না বেঠিক ছিল। এই রিটটা হবে এই দেশে, এবং তখন যদি হাইকোর্ট, রিট বেঞ্চ এবং এপিলেট ডিভিশন একমত হয় ইয়েস ওই কোর্টটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই বা গঠন করা হয় নাই, তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই, সঠিকভাবে গঠন করা হয় নাই, সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা, এই প্রশ্নটা কিন্তু আইসা যাবে। 1, 2 হলো এটা হলো এমন একটা ঘটনা হয়েছে যিনি মানে বাপের পিসি, তিনি আবার মায়ের মাসি, যিনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে গোলাম আজমদের মতো যুদ্ধ অপরাধীদের পক্ষে যিনি প্রসিকিউটর ছিলেন, ডিফেন্সে ছিলেন, জনাব তাজুল ইসলাম। আমি ব্যক্তিগতভাবে তাকে দুষছি না, তার কর্মকাণ্ডকে আমি বলছি। উনি ছিলেন ডিফেন্সের লয়ার, এখন আবার একই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে উনি আবার প্রসিকিউশনের লয়ার উইথ অল দা শিবির কর্মী। এটা মনে হয় শিবিরের একটা আড্ডাখানা। আমি সবার নাম বলতে পারবো, এরা ছাত্র জীবনে সবাই শিবির করত এবং তাদের পূর্বপুরুষের ইতিহাসটাও বলতে পারবো। এদের বেশিরভাগ পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের ভূমিকা ভালো ছিল না,
এরা মিলে তিলে একটা বিচার করছে, একটা প্রসিকিউশন করছে। এই প্রশ্নটা কিন্তু আসবে যে জনাব তাজুল ইসলাম যে মেইন প্রসিকিউটর, সেই প্রসিকিউটরের যে ভূমিকাটা ছিল এটা সঠিক ছিল কিনা। সেই দিন রিট কিন্তু বলে দিতে পারে যে না, জনাব তাজুল ইসলাম যে ভূমিকাটা পালন করছে সেটা সঠিক ছিল না। তাইলে বিচারালয়টা সঠিক ছিল না, বিচারালয়ের প্রসিকিউটর সঠিক ছিল না, সেই বিচারের রায় কি হবে সেটা আমি আজকে নাইবা বললাম। কার ফাঁসি হইল, কার যাবজ্জীবন হইল, এই জিনিসটা কিন্তু আসবে যখন এই দেশে প্রকৃত গণতন্ত্র আসবে। কাজেই এইটা নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি, এটা নিয়ে কেউ মাথাও গামাবে না, কারণ এটা প্রত্যেকেই বুঝে এটা কোন ধরনের বিচারালয়, কোন ধরনের বিচার, কোন ধরনের প্রসিকিউশন, এটা সবাই বুঝে। এ হলো ব্যাপারটা। কারণ আমরা আগে দেখছি যাদের ফাঁসি হয়েছিল হাসিনার আমলে, হাসিনা চলে যাওয়ার পরে তারা কিভাবে ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বাইরে হয়েছে, ফাঁসির রায়কে করে বাতিল করে, সেটা তো আমরা দেখছি। নাকি আপনি দেখেন নাই? জনাব বাবর সাহেবের ফাঁসি ছিল, জনাব সালাম সাহেবের কত লোকের ফাঁসি ছিল, তারা বাইরে এসে পড়ছে। আর শেখ হাসিনা তো হাতের কাছে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি না, কি নামটা ওটার, আসাদুজ্জামান কামাল, তা তো হাতের কাছে নাই। আর একজন যে রাজসাক্ষী হয়েছে তারাই তো জেল দিছে, এটা চক্ষু লজ্জার খাতিরে 5 বছর খালাস দিলেই পারত। কাজে এইটা কোনো এইগুলা বিচারের নামে প্রহসন বলে আমার মনে হয়। এই বিচার রিট যেদিন হবে সেদিন আমি বুঝতে পারবো সঠিক ছিল না বেঠিক ছিল। একটা জিনিস খেয়াল করবেন ফজলুর রহমান, দেখেন এই ঘটনা ধরে আওয়ামী লীগকে অনেকে বলেন যে তারা প্রাসঙ্গিক করে দিল কিনা, যে আওয়ামী লীগ 13 তারিখে লকডাউন ডাকলো, সরকার বিশাল রণসাজে নামলো, এবং এখনো তারা নানান কর্মসূচির মধ্যে আছে। বাংলাদেশে ট্রাইব্যুনাল নিষেধ করেছে যে আওয়ামী লীগের কর্মসূচি প্রচার করা যাবে না। তারা গত 2 দিনও ছিল, আগামীকালকেও তারা কর্মসূচির ডাক দিয়েছে। তো এসবের মধ্যে দিয়ে দেশে মানে একেবারে নজিরবিহীন ভাবে গত এক বছরের মধ্যে বোমাবাজি হচ্ছে, ককটেল ফুটছে, আগুন লাগছে, গ্রামীণ ব্যাংক বিশেষ করে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি সরকার ট্যাকেল দিতে কতটা ব্যর্থ, তা সে কি পেরেছে যে এত কিছু লাগিয়ে? এবং আমি আরেকটু আপনাকে নজর দিব যে আপনি জানেন যে এই ধানমন্ডি 32 নাম্বার কত ভাবে আক্রান্ত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা, বা তার বাড়িটা বারবার আজকেও গিয়ে সেই সময় সেনাবাহিনী পুলিশ ফিরায় নাই, কিন্তু আজকে ফিরাতে গিয়ে এখন পর্যন্ত আমরা যখন এই শো করছি তখন পর্যন্ত এই জুলাই যোদ্ধা নামের কিছু মানুষ, পুলিশ দেখলাম ওয়্যারলেসে বলছে যে স্যার এরা তো স্টুডেন্ট না, এরা শিবির। এই যে আক্রোশ, এই আক্রোশের শেষ কোথায়? কেন এই পুরো একটা বাড়ির প্রতি এত আক্রোশ? এই কারণে আক্রোশ, কারণ এই লোকটা এত খারাপ ছিল। আমি সবসময় বলি যে শেখ মুজিবুর রহমান এই যে বাংলার সবচেয়ে খারাপ মানুষ। তা নইলে কেন ৬৬ সনে সে ৬ দফা দিয়ে বললো যে আমার দেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে চলে যায়, আমার দেশের পাটের টাকায় রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ গড়ে উঠে, আর আমরা না খাইয়া মরি। আমার দেশের পদ্মা, মেঘনা, যমুনা শুকিয়ে যায়, আর ওখানে ইন্ডিয়ার সাথে চুক্তি করে সিন্ধুর পানি প্রবাহ তারা গতি রাখে। এই লোকটা কেন বলল যে ৬ দফা দিলাম, আমার সম্পদ আমার, তোমার সম্পদ তোমার? তারপরে যখন তারা মানলো না, তাকে জেলখানায় নিয়ে গেল, তখন মানুষের মুখে ভাষা আসলো, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তারপরে 69, 70, 71 তোমার আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা, এই যে সময়টা টোটাল ৬৬ থেকে ৭১, তারও আগের কথাটা আমি নাইবে বললাম, টোটাল সময়টার নেতাই শেখ মুজিবুর রহমান। উনি এইসব স্লোগান মানুষের, বাঙালি জাতির মুখে দিছে। পাকিস্তানিদেরকে পরাজিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেইভাবে শক্তি উনি তৈরি করছে। আর ওই যে যারা এখন তার বাড়ি ভাঙতে যায়, ওই শিবিরের কথা বললেন না, শিবির টিবির এরা হলো এই দেশের, আমি বলবো পরাজিত শক্তির সন্তান। তাদের পূর্বপুরুষেরা এমন ভাবে শেখ মুজিবের মতো একটা খারাপ মানুষ তার ডাকে পরাজিত হয়েছে, মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছে, উসমানী, জিয়াউর রহমানদের কাছে, খালেদ মোশাররফদের কাছে, লাখ লাখ মুক্তিযোদ্ধার কাছে। এই সব
নরপশু নরাধমদের পূর্বপুরুষরা এমন ভাবে পরাজিত হয়েছে, শুধু 1971 এই সনটা ক্যালেন্ডারে থাকলে পরেই এরা চিরদিন এদের পূর্বপুরুষ হবে মীর জাফর আর এরা হবে মীর জাফরের সন্তান। একটা উদাহরণ আমি আপনি দিই। আমি মুর্শিদাবাদ গেছিলাম। মুর্শিদাবাদ যাওয়ার পরে মীর জাফরের বিল্ডিং দেখলাম। তখন আমাদেরকে যিনি নিয়ে গেলেন তিনি বললেন, স্যার আরেকটা জিনিস আপনারা দেখেন, একটা জায়গা আছে যেখানে মীর জাফরের পরবর্তী বংশধরেরা বসবাস করে, তাদেরকে পুলিশ ঘেরাও করে রাখে। কতদিন চলে গেছে, আমি গেছিলাম 2010 সনে, এর আগে 200 বছর চলে গেছে। 200 বছর পর একটা জায়গা ঘেরাও করে রাখে যেখানে মীর জাফরের বংশধররা থাকে, ওই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউড়ি। আবারও বলছি, মীর জাফরের বংশধররা মুর্শিদাবাদের যে জায়গার মধ্যে ঘেরাও করে থাকে, এই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউড়ি। এবং তারা যদি বাজার করতে যায়, 2 জন পুলিশ না গেলে মানুষ কিন্তু এখনো জুতা পেটা করে। কিন্তু তাদের তো কোনো অপরাধ নাই, তাদের 10 পুরুষ আগে মীর জাফর বেইমানি করছে, কিন্তু আজকে 10 পুরুষ পরেও আজকে তাদেরকে সেই বিশ্বাসঘাতকদের গ্লানি বয়ে বেড়াইতে হয়। আজকে যারা এইসব করে, ওই যে শিবির টিবির যারা করে, এরা 71 সনের গ্লানি বয়ে বেড়াচ্ছে। কিন্তু এরা শেখ মুজিবুর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গুক আর সবকিছু সূর্য ভাঙ্গিয়া দেখ, সূর্য অস্তমিত করে দেখ, কিন্তু এরা যে রাজাকার এবং রাজাকারের সন্তান, এরা যে ইয়াজিদের বংশধর, এরা যে কারবালায় হুসেনকে হত্যা করছে ইয়াজিদের বংশধর, এরা যে পলাশীতে সিরাজউদ্দৌলাকে হত্যা করছে মীর জাফরের বংশধর, যতদিন পর্যন্ত 1971 সনটা থাকবে ততদিন পর্যন্ত এই কালিমা তারা মুছতে পারবে না। কাজেই তারা এই জেদে জেদে এইসব অপকর্মগুলা করে। এনে বাড়িতে কি আছে, সবই তো ভেঙে ফেলছে, আরো ভাঙুক, অসুবিধা কি? মানুষ আরো জানুক শেখ মুজিবের একটা বাড়ি আছে, সেই বাড়িটা ভেঙে ফেলছে। এই ভাঙ্গা বাড়িতেই দেখা যাবে কি হয়, আমি জানি না, আমি বলতেও পারবো না। কিন্তু এটা হলো, বলেন। একটা ছেলে ক্লাস 9-এর একটা ছেলে ওই বাড়ির একটা ইট সংরক্ষণ করতে গেছিল, তাকে পুলিশ ধরে ফেলছিল, মুচলেখা দিয়ে ছাড়ছে। সেই ছেলেটা বের হয়ে বলছে যে এই ভাঙা বাড়ি একদিন বাংলার তীর্থস্থান হবে। আর যতই এটা ভাঙছে ততই এখানে যে ক্লাস 9-এর ছেলে যাচ্ছে, একটা রিক্সাওয়ালা ফুল দিতে যাচ্ছে, একটা অসহায় নারী গিয়ে ওখানে জয় বাংলা বলে। মনে হয় যেন যতই তারা এটাকে ধূলিসাৎ করতে যায়, ততই যেন এরকম পোড়া বাড়ি জড় পদার্থটা একটা শক্তি পরিণত হচ্ছে। জনাব ডক্টর ফজলুর রহমান, আমি আরেকটু দিকে নজর দিতে চাই। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মামলার রায় যাই হোক বাস্তবায়ন করা হবে। আজকে এই সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে খুব কঠোরভাবে চিঠি দিয়ে আহ্বান জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে দেওয়ার জন্য। প্র্যাকটিক্যালি এই রায়ের আসলে কি ফল, কি হবে? আমি রাজনীতি করি, আমার একটা রাজনৈতিক দল আছে, সেই দলের একটা চিন্তা আছে, তার অভিমত আছে, তার ভার্সন আছে এই ব্যাপারে। আমি আপাতত এই ব্যাপারে কিছু বলবো না, তবে একটা কথা আমি বলে যাই যে একটা গল্প আমি আপনাকে বলি। আপনার বাড়ি মোহনগঞ্জ, আমার বাড়ি না। আমাদের দেশে যারা হাত দেখে তাদেরকে বলা হয় গণক। আবার একজন গণক ছিল খুব অভিজ্ঞ, সে হাত দেখতেও হইতো না, মানুষের কপাল দেখে বলে দিতে পারতো কপালে কি লেখা আছে। এই গণক একদিন রাস্তা দিয়ে যাইতেছে, গ্রামের রাস্তা দিয়ে দেখে একটা মাথার খুলি পড়ে আছে। অনেকদিন আগে মানুষটা মরে গেছে, মাংস হাড্ডি পচে গেছে, শুধু মাথার খুলিটা রয়ে গেছে। সেই খুলির মধ্যে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। এই গণক মনে করলো যে ব্যাপারটা কি, একটা মানুষ মরে গেল, তার সমস্ত অস্তিত্ব শেষ হয়ে গেল, তারপরও কপালের হাড়ের উপরে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, ব্যাপারটা কি? সেই কপালের হাড়টাকে নিয়ে আসলো এবং পরিষ্কার করিয়া তার বাড়ির যে গ্লাসের আলনা আছে সেই গ্লাসের ভিতরে আলনার মধ্যে রেখে দিল।
সকালে উঠে দেখে যে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা। না, লেখার কোনো পরিবর্তন নেই, লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। রাত্রে ঘুমানোর সময় দেখে লেখার কোনো পরিবর্তন আছে কিনা, কিন্তু দেখে না, একই লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। আর গণকের যে স্ত্রী বউ, সে মনে করে লোকটা কি পাগল হয়ে গেল নাকি, মরা মানুষের মাথা সে কি দেখে, বিড়বিড় করে আবার কথাও। গণক একদিন বাজারে গেছে, মোহনগঞ্জের বাজারে। গণকের বউ একটু অবসর পাইয়া পাশের বাড়িতে গেছে পরে পাশের বাড়ির ভাবি জিজ্ঞাসা করছে, ভাই কেমন আছে? ভাবি বলছে, আর বোন কই না, তোমার ভাই তো পাগল হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে গা? বলছে কি একটা মাথার একটা খুলি, এইটারে সারাদিন দেখে খালি সে বিড়বিড় করে, আমি জিজ্ঞাসা করলে কোনো কথা কয়, ব্যাপারটাই তো আমি বুঝতে পারতাছি। ওই ভদ্র মহিলার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য একটু টিপ্পনি খাইতে বললো যে আপনি জানেন না কিন্তু আমি জানি। বললো কি জানেন, একটু দয়া করে বলেন। বললো আমি জানি এই যে গলার যে এই যে মাথার যে হাড়টা, এটা হলো একটা মেয়ে মানুষের হাড়। আপনার স্বামী যখন কলেজে পড়তো, এই মেয়ে কলেজে পড়তো, তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তাদের মধ্যে বিয়ে না হইয়া বিয়ে হয়েছে তার আপনার সঙ্গে। সেই কারণে সে আত্মহত্যা করছে, কিন্তু আপনার স্বামী তাকে ভুলতে পারে। সেই কারণে তার মাথার খুলিটাই নেয়া গ্লাসের মধ্যে রেখে প্রত্যেকদিন দেখে তার মনের জ্বালা মিটায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই গণকের স্ত্রী কইতেছে, গোলামের পুত, হ্যাঁ জিতা বেডির সাথে প্রেম করছিলি, এখন মরা বেডিরও বলতে পারছস না, তাহলে আমারই বিয়ে করতা, তোর দেখাইতেছি। কইয়া গিয়া গ্লাসের ভিতর থেকে মাথার খুলিটা বাইর করিয়া ওই যে সিয়ার মধ্যে ফাড়াইয়া এটাতে পাউডার বানাই ফেলছে। পাউডার বানায় ড্রেনের মধ্যে ফালাই দিছে বাড়ির পিছনে। গণক তো বাড়িতে এসে খুঁজে আর পায় না, তখন বউ পিছন দেয়া গেছে, গোলামের ফুট তুমি আর এইগুলা পাইবা না। ও কি হইছে? তোর বেডিরে আমি পাউডার করে ফালাই দিছি ড্রেনের মধ্যে, এটা আর দেখতে পারবে না। তখন গণক হাঁটতে হাঁটতে ড্রেনের কাছে, নর্দমার কাছে গিয়া দেখে এটা করে পাউডার করে ফালাই দিছে। তখন সে বলতেছে, ওই যা অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা পাউডার হওয়ার বাকি আছিল। বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, আমি কয়ে দিলাম। আমি জানি না আমার দল কি করবে, আমার দলের মানুষের চিন্তা অনেক দূরে, অনেক জ্ঞানী মানুষ আমার নেত্রী আছে, নেতা আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। এইটা কিন্তু দেখার বাকি রয়ে গেছে, কারণ যে প্লেয়াররা এখানে আসছে, ইউনূস সাহেবের মতো প্লেয়াররা কিন্তু এইখানে খেলতে আসছে, তারা এই দেশটাকে নিয়ে চক্রান্ত করতে আসছে, তারা এই দেশটাকে নিয়ে তাদের ভাগ্য করতে আসছে, এবং এই দেশটাকে তারা আন্তর্জাতিক শক্তির গুটি হিসাবে তারা ব্যবহার করবে। এবং ওই যে আন্তর্জাতিক শক্তি, সেই শক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আমার দেশটা বন্ধক না পড়বে, ততক্ষণ পর্যন্ত আমার ধারণা মানুষ যদি সচেতন না হয়, বিশেষ করে বিএনপি যদি সচেতন বিশেষভাবে না হয়, আমার দেশটা বন্ধক পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বারবার একটা কথা বলি, এই দেশে 26 সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে কিনা, এইটা মূল কন্ট্রাডিকশন না। এই দেশে মূল কন্ট্রাডিকশন এখনো আমি বলতেছি, এই যে রাজাকারের বাচ্চারা যারা আছে, এদের মূল কথা হইলো ৭১কে রাখবো না, ৭১কে ধ্বংস করে দিব ক্যালেন্ডারের পাতা থেকে। এই ৭১ হইলো মূল কন্ট্রাডিকশন। যারা ৭১ চায় না তারা জামাতের নেতৃত্বে একজোট, আর যারা ৭১ চাইতো এক সময় এরা পালাইছে, আর বিএনপি আছে দুদুল্যমান অবস্থায়। কিন্তু একটা সময় আসবে, ৭১কে সম্পূর্ণভাবে যদি কেউ মুছে ফেলতে চায়, এই দেশে একটা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক যুদ্ধ, নিশ্চিতভাবে একটা রাজনৈতিক যুদ্ধ হবে, কারণ মুক্তিযোদ্ধারা এখনো মরে নাই। এইটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এই দেশে।
ইলেকশনটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন না, দেশ থাকলে ইলেকশন হবে, কিন্তু দেশেই যদি না থাকে ইলেকশন করবেন কোথায়? এই জায়গাতে দেশটা এখন চলে গেছে, এই দেশটাকে রক্ষা করতে হবে। আমি মনে করি এখানে হাসিনার বিচার হইল কি হইল না, যাবজ্জীবন না ফাঁসি, তার চেয়েও বড় কথা হলো ৭১ থাকবে কি থাকবে না। আর ৭১-এর কথা মনে হইলেই যারা পরাজিত শক্তি তাদের কাছে সবসময় মনে হয় ওই যে একটা মানুষ, ওই যে একটা মানুষ, ওই তো সব আকাম কুকাম করছিল, আমরা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত লোক বানাইছে, কাজে ওকে নিশ্চিহ্ন করে ফেলো। আর ওকে নিশ্চিহ্ন যত করতে চাবে ও তত বাইশেও। এটা হলো কথা, এইখানে হলো কন্ট্রাডিকশন। আমার কথাটা শুনেন, রায় হইল হাসিনার বিরুদ্ধে মিছিল হবে আনন্দের, হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই, ফাঁসি কার্যকরী করো। এতে ৩২ নম্বর বাঙ্গার তো কোনো দরকার নাই। তাইলে যেটা হাসিনার চেয়েও আরেকখানে বেশি, আরেকজনের উপরে বেশি, সেটা হলো মুক্তিযুদ্ধের উপরে রাজাকারের বাচ্চাদের জেদটা হইলো সবচেয়ে বেশি। আমি একটা জিনিস আমি খুব ক্লিয়ার করার জন্য বলি, যারা ৫ই আগস্টের আগে হত্যাকাণ্ড ঘটাইছে সরকার থেকে, তাদের কঠিন বিচার হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আপত্তিটা হলো প্রসিডিউর অনুযায়ী বিচার হোক। এ হলো কথা। পুলিশ হত্যা, আমার দাবি, হ্যাঁ পুলিশ হত্যা, এটা বলবো, এটা বলতে গিয়ে তো আমার উপরে যে আঘাত আসতেছে সেটা বলার, আমি প্রথম বলছি পুলিশের কি মা নাই, পুলিশের কি বাপ নাই, পুলিশের সন্তান নাই, পুলিশের বিধবা স্ত্রীর সাদা কাপড়ের কোন ধরনের দাম নাই? সাদা সে পুলিশের মায়ের কান্নার উত্তর কে দিবে? পুলিশের হত্যার বিচার হবে না? পুলিশ কি পশু? এই কথাটা আমি কতদিন বলছি, এখনো বলছি। এই যে সবকিছু ছাপায়া যাইতেছে একটা মাত্র কারণে, যে মিটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইউনূস সাহেবেরা যে কাজটা করছে। আমি সব সময় বলি ৫ই আগস্টের দুইটা রূপ, একটা আন্দোলন হলো গণতান্ত্রিক আন্দোলন, আর একটা হলো গণতান্ত্রিক আন্দোলনের অন্ধকারের পিছনে থাইকা যারা মনে করছে যে গণতান্ত্রিক আন্দোলন সফল হইলে পরে ৭১-এর প্রতিশোধ নিব, সেটা হলো তাদের আন্দোলন, এবং তাদের নেতা হলো জামাতে ইসলাম সহ আজকে তার সাথে শক্তি। যে কারণে কোনো কিছুরই সমাধান হচ্ছে না, ইলেকশন হবে না বইলে তারা চিৎকার করতেছে, তারা ওই পিআর জিআর সিআর চাচ্ছে, কত কিছু কথা বলতেছে ইলেকশনে না যাওয়ার জন্য। এবং তাদের মূল নেতা হইল জনাব ইউনূস সাহেব। মিস্টার ইউনূস সাহেব ইজ দ্য only the responsible person for this awkward situation in Bangladesh. এই সিচুয়েশনটা সৃষ্টি করার জন্য ইউনূস সাহেব হলেন হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যাও। একটা ইলেকশন হোক। তারা তো বলে তাদের নাকি 70% 80% মানুষের, যে গোলাম পড়ুয়ার বললো 70 না 80% মানুষ নাকি তাদেরকে সমর্থন করে। বাপের বেটা হইলে ইলেকশনটা করেন, বাপের বেটা হইলে ইলেকশনটা, কিন্তু ইলেকশনে আসবেন। কারণ ইলেকশন হইলে পরেই তাদের, আমার ধারণা হলো তাদের 90% ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত হবে, ৫-৭-১০টা সিট সবাই মিল্লা পাবে। এখন যে বাঘ বা কুমড়া করে, হে আমরা সাংঘাতিক কিছু, এইটা মানুষ বুঝে ফেলবে। সেই কারণে তারা ইলেকশনে যাইতে চায় না, এবং এই দেশকে তারা কোনোদিন শান্ত হতে দিবে না, গণতন্ত্রের পথে যেতে দিবে না, এই দেশকে কোনোদিন তারা সংবিধানের পথে যেতে দিবে না। এটা হলো আমার কথা। আপনি একটা জিনিস জানেন যে এটা নতুন করে বলার কিছু নেই, গত ১ সপ্তাহ ধরে দেশের যে পরিস্থিতি, বিশেষ করে ১৩ তারিখের আর ২ দিন আগে থেকে এই ফাঁসির রায় কেন্দ্র করে চারদিকে কি একটা অবস্থা, এবং গ্রামীণ ব্যাংক আক্রান্ত সবচেয়ে বড় জিনিস যেটা। তো এর বাইরে আরো দেশের ভেতরে অবস্থা, দেশের বাইরে সব পত্রপত্রিকায় খবর এসছে যে ইন্ডিয়া হঠাৎ করে ৩টা গ্যারিসন করছে আমাদের বর্ডারে, লালমনিরহাট বর্ডারে ৩টা গ্যারিসন করছে, সেখানে তারা সেনা স্টেশন করছে। এটা নিয়ে আমাদের সরকারের কোনো বিবৃতি নাই, বা কেন হচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা টেন্স ভাব, এবং উল্টা ইন্ডিয়ার সাথে রিলেশন দিনকে দিন খারাপই হচ্ছে।
মুম্বাই আক্রমণের পরে গাড়ি বাস্টের পরে ভারতীয় পত্রপত্রিকা প্রকাশ্যে বাংলাদেশের উপরে দোষারোপ করছে। এইগুলার কি কোনো প্রতিক্রিয়া আমাদের দেশের উপরে হতে পারে? আপনার কি মনে হয়? ইন্ডিয়া বললে পরে এমন একটা প্রবলেমে পড়ে মানুষ, উত্তরটা দিতে এত কঠিন। আপনি সত্য কথাটা বললেই বলবে তো ভারতের দালাল। যা হোক, সেটা আমি চিন্তা করি না। তো একটা কথা চিন্তা করি, ওই যে কি বললো, কি নাম, জনাব আবু তাহের, জামাত ইসলামের নাইবে আমি। আমাদের তো কোনো চিন্তা নাই, আমাদের তো 50 লক্ষ সৈন্য আছে, উনাদের হাতে আছে 25 লক্ষ ডাইরেক্ট ফাইটার, আর গেরিলা ফাইটার আছে 25 লক্ষ। ওনারা দিল্লি পর্যন্ত দখল করতে পারে, আর ওই 7টা দেশ দখল করলে তো আমাদের 7 দিনের ব্যাপার। ওই যে 7 সিস্টার, আমরা তো চিন্তা করবো কেন? ওই যে ইসলামের যে এত বড় বড় বীরেরা আছে, আমরা এত চিন্তা করার কি আছে? কিন্তু এইসব রাজাকারের বাচ্চারা বুঝে না যে 71 সনে কিন্তু হাজারে হাজারে মিছিল বাইর করতো। বায়তুল মুকাররম থেকে গোলাম আজমের নেতৃত্বে মিছিল বাইর করে কিন্তু সদরঘাট পর্যন্ত প্রত্যেক শুক্রবারে হাজার হাজার মানুষ যাইত। কিন্তু 16ই ডিসেম্বরে কিন্তু দেখা গেছে নেরি কুত্তার চেয়েও এদের অবস্থা খারাপ। কোথায় পালাইছে, কিভাবে পালাইছে, তারা এটার কোন ঠিকানা নাই। যারা আজকে পৃথিবীর বাস্তবতা বুঝে না, পৃথিবীর বাস্তবতা যারা বুঝে না, তাদের সেই মূর্খদের সাথে আমি কি কথা বলবো? তাদেরকে আমি কি বুঝাবো? আর আপনি দুনিয়া যদি কিয়ামত না হয়, তাহলে তো ইন্ডিয়া আমার চতুর্পার্শ্বে চিরদিন থাকবে। 3 পার্শ্বে থাকবে ইন্ডিয়া, 1 পার্শ্বে বঙ্গোপসাগর। আমি সারা দিন সারা বছর শুধু ইন্ডিয়ার সাথে ঝগড়া করে যে আমার চেয়ে শক্তিতে 100 গুণ বেশি, আমার চেয়ে সম্পদে যে 100 গুণ বেশি, তার সাথে শুধু প্রতিদিন ঝগড়া করে আর বকাবকি কইরা আমার দেশটাকে কতটুকু আমি শান্ত রাখতে পারবো, কতটুকু আমি সমৃদ্ধ করতে পারবো, কতটুকু আমি আমার দেশটার মানুষকে আমি শান্তি দিতে পারবো। এরা এইসব করতেছে কেন? এরা তো রাজাকারের বাচ্চা। এই দেশে তারা আলবদর রাজাকাররা এই দেশে হিজবুত তাহরীরের মধ্য দিয়ে দেশে একটা সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করতে চায়, যেটা কোনোদিন সম্ভব না। এইটাও এইসব মূর্খরা বুঝে না। বুঝে না বলে বিপদ হয়েছে, তবে বুঝবে। এদের সাথে কোনো পাবলিক নাই। এলাকায় গেলে দেখা যায় 100 সেন্টার আছে, 130টা সেন্টার আছে, জামাতের ক্যান্ডিডেট আছে। এই এক নাগারে 30টা এমপি সিট আছে, যেখানে একটা সেন্টারও জামাত পাস করবে না, একটা কেন্দ্রে জামাতের দাঁড়িপাল্লা পাস করবে না। কিন্তু বড় বড় কাজ করতেছে এই দেশে। এত বকা বকি, মারামারি, সকাল থেকে উঠে ধরে ফেলবো, মারে ফেলবো, এরাই করতেছে। কি করা যাবে? কারণ ইউনূস হইলো তাদের শেল্টার, আর আমেরিকা হলো তাদের শেল্টার মাস্টার, বিদেশিরা। আর সেই বিদেশি নাগরিকেরা এখানে আইসা এই দেশটাকে পরাধীন করার জন্য সমস্ত চক্রান্ত করতেছে। এরা হইলো আমাদের দেশের কালো রবার্ট ক্লাইভ। আমি আর এখন যাইতে হবে আরেকটা জায়গাতে। আমি আপনাকে শুধু বলবো, এই দেশ এত তাড়াতাড়ি শুদ্ধ হবে বলে, শান্ত হবে বলে আমার মনে হয় না। কারণ ইউনূস সাহেব বলেন, একটা বা 2টা মিনিট সময় নিব, শুধু 2টা টপিক ছোটখাটো। একটা হলো গণভোটের যে আয়োজন করছে, 4-5টা প্রশ্ন। এই 4 দফা ভোট আমি কি দিব আমি বুঝি নাই এখন পর্যন্ত। এই যে 1 সপ্তাহ হয়ে গেছে, বুঝি নাই। আর সবশেষ, আপনি যেহেতু নির্বাচন করছেন, আপনার এই বয়সে এসে আপনার দল আপনাকে সম্মানিত করেছে। আপনার এলাকা একটা খুবই বঞ্চিত এলাকা, এখনো হাওরের বিধ্বস্ত এলাকা, এখনো অনেক গ্রাম আছে যেখানে বর্ষাকালে যোগাযোগ সাংঘাতিক বিচ্ছিন্ন। আপনার এলাকার মানুষ তাকিয়ে আছে নতুন উন্নয়নের কোন রূপ দেখতে পাবে কিনা আপনার হাত দিয়ে। একজন মুক্তিযোদ্ধা আপনি। এই 2টো প্রসঙ্গে আপনার মতামত জেনে আজকে শেষ করব। 1 নাম্বার হচ্ছে যে আমরা একটু জানতে চাই যে আপনার এলাকার মানুষকে বুঝাতে পারবেন কিনা যে কি ভোটটা সে দিবে? না, আমি এটা বুঝাবো না। আমি বলবো যে একটা গণভোট, আমরা যদি ক্ষমতায় চাই, আমার দলকে আমি অনুরোধ করব একটা গণভোট দেওয়ার জন্য, যে দেশের রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা ইলেকশন করতে পারবো কিনা, যারা 71কে মুক্তিযুদ্ধকে মানে না। এইটা একটা প্রথম গণভোট হবে বললাম। কিন্তু এই গণভোটটা করে ছেড়ে দেব যদি আল্লাহ সময় দেয়, 1। আর 2 নম্বর হইলো, আমার দল আমাকে নমিনেশন দিছে,
আমার তো একটা নমিনেশন দেয় নাই। আমি আমার নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আমার নেতার প্রতি আমি কৃতজ্ঞ এই কারণে আমার 2টা নমিনেশন দিছে। আমার তারা সাসপেন্ড করছিল, আমার পিরিয়ড শেষ হওয়ার আগে, সাসপেন্ডেড পিরিয়ড, আমাকে তারা সংসদীয় আসনে নমিনেশন। তাইলে আমার তো 2টা নমিনেশন, ডাবল নমিনেশন। সেই কারণে আমি তাদেরকে ডাবল আমি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার দেশের মানুষকে এবং স্থায়ী কমিটিকে আমি ধন্যবাদ জানাই, নেতা নেত্রীকে ধন্যবাদ জানাই। এবং একটা জিনিস মনে করেন, আমার এলাকাতে আছে জামাতরা এমন ষড়যন্ত্র করতেছে, লাখ লাখ টাকা খরচ করে প্রশাসন কিনতে চাইতেছে, পুলিশ কিনতে চাইতেছে, প্রতিদিন আমার অন্তরে একটা জ্বালা দিতেছে, প্রতিদিন আমাকে যন্ত্রণা দিতেছে, বিভিন্ন ভাবে 1-2টা কাজ করিয়া ওই টাকা দিয়ে তারা ঘুষ, আমি আর বলতে চাই না এইগুলা, এখন বলবো না, কারণ এরা এত ছোট অফিসার, এদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। এরা আমার সন্তানের মতো, অথচ এদেরকে বাঁচানোর জন্য, ইটনা অষ্টগ্রাম মিঠামনের পুলিশকে বাঁচানোর জন্য 15 দিন আমি অর্ডার দিছি, 15 দিন পর্যন্ত আমাদের বিএনপির কর্মীরা গিয়া থানায় থানায় পুলিশ নিয়ে ঘুমাইছে। আর আমার কথার জন্য, আমার বক্তব্যের জন্য অন্তত 5000 পুলিশ তাদের আল্লাহর রহমতে জীবন রক্ষা পাইছে। এই পুলিশকে মারা যাবে না, না হলে 5ই আগস্টের পর থেকে এই দেশে মাইরা পুলিশ মেরে ছাপ্পা করে ফেলতো। আমি পুলিশকে বলবো যে আপনাদের আচরণ অনেকটা সঠিক হয়েছে, আরো সঠিক হওয়া উচিত। আর আপনাদের পক্ষ থেকে পুলিশকে আমি বলবো, আমি যাতে জীবনে কষ্ট না পাই, অন্যায় কষ্ট, ন্যায় কষ্ট না, তাহলে কিন্তু অভিশাপ লাগবে। কারণ আমি পুলিশের জন্য, আমাকে সচিবালয়ের সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে থ্রেট করা হয়েছে, আপনি পুলিশ হত্যার বিচার চান, আপনি জানেন আপনি কত বড় অন্যায় করতেছেন আন্দোলনের বিরুদ্ধে, পুলিশ হত্যার বিচার চান আপনি ফজলুর রহমান। আমি চিরদিন চাবো এই কারণে যে পুলিশ ওই দেশের মানুষ, পুলিশ অন্যায় করলে তার বিচার হবে, আর পুলিশকে হত্যা করলে যারা হত্যা করছে হত্যাকারীদের বিচার হবে। আমার এলাকাতে কিছু কিছু ত্রুটি করার চেষ্টা করতেছে, কিন্তু পারবে না। ওখানে সিনিয়র অফিসিয়ালরা ভালো আছে, সিনিয়র অফিসিয়ালরা ভালো আছে, কিন্তু অফুরন্ত টাকা আছে রাজাকারের ছেলেদের কাছে, অফুরন্ত টাকা আছে। তারা এই টাকা দিয়া অনেক কিছু করতে চায়, অনেক বিভ্রান্তি, ইউটিউব আছে, এই আছে, সেই আছে। কথাটা কি বুঝছেন? আমার এলাকাতে আমাকে নমিনেশন দেওয়ার পরে হাজারে হাজারে মানুষ মিছিলে নামছে, বিরুদ্ধে একটা কুশব্দ হয়েছে, কিন্তু 2-1টা বেজন্মা দেখা যায় ওই বাইরে আইসা, ঢাকা শহরে আইসা সাংবাদিক সম্মেলন, বাড়িতে যা। আমি তো কইছি, যা হোক, ওইটা আর কইলাম, বাড়িতে যায় না, ঢাকা শহরে এসে সাংবাদিক সম্মেলন করে আমাকে মিথ্যা ভাবে অপমান করার জন্য। যা বাড়িতে যা, গিয়ে একটা মিছিল দেখাতো 100 মানুষের, 100 মানুষের একটা মিছিল দেখে। আমার সাথে কোনো কন্টেস্ট আল্লাহর রহমতে হবে না, আমি আগেই ডিক্লারেশন করলাম। 130টা সেন্টার আছে, 130টা সেন্টারের মধ্যে 1% সেন্টারে বা 2% সেন্টার যদি বিরোধীরা কেউ পাস করতে পারে, মানে 2-3টা সেন্টার আমি বলবো এরাই পাস করছে। আমি কথাটা আপনাকে বলে দিলাম, মানুষের অবস্থাটা এরকম।